everyone, welcome to the world of alchemy. আমরা ইলেকট্রোকেমিস্ট্রি লেকচার নাম্বার 2 দেখব ক্লাস 12 এর। আগে আমরা লেকচার নাম্বার 1 দেখেছিলাম, যেখানে আমরা শিখেছিলাম যে প্রত্যক্ষ জারণ বিজারণ বিক্রিয়া বলতে কি বোঝায়, জারণ বিজারণের যে বেসিক কনসেপ্ট ইলেকট্রনীয় মতবাদ সেটা সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। আশা করি আগের ক্লাসে কনসেপ্টটা বোঝা গেছে, আর কোনো সমস্যা হয়তো হবে না, ভবিষ্যতে হয়তো এই রিগার্ডেড কোনো সমস্যা হবে না। যাই হোক, পড়াশোনা হয়তো সবার ভালোই চলছে। যারা ফাঁকিবাজি করছো তাদের জন্য একটা কথা বলে দিই, ক্লাস 12 এ কিন্তু আর সময় নেই। যতটা সম্ভব, এটা জুন মাস হয়ে গেল, জানুয়ারি ফেব্রুয়ারি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, নভেম্বরে কিন্তু টেস্ট এক্সাম আছে। তো যারা এখনো সিরিয়াসলি পড়াশোনা স্টার্ট করনি, তারা চেষ্টা করো পড়াশোনাটা তাড়াতাড়ি স্টার্ট করার, যাতে করে ভবিষ্যতে অন্তত টেস্ট পরীক্ষার মধ্যে তোমার কিছুটা অন্তত মানে ম্যাক্সিমামটা সিলেবাসটা কমপ্লিট করতে পারো, যাতে তোমাদেরই সুবিধা হয়। ঠিক আছে, আর যাতে রিভাইজ করতে পারো, রিভাইজ করে অন্তত এক্সামটা ভালো হয়। যদি নেক্সট ইয়ার না 12-এ থাকতে চাও, তাহলে চেষ্টা করো এই বছরটা 12-এর এক্সামটা ভালো করে দেওয়ার। আর কেমিস্ট্রি সাবজেক্টটা এমনই, যদি সুন্দর করে শেখা যায় তাহলে কেমিস্ট্রি সাবজেক্টে কিন্তু খুব স্কোরিং, খুব ভালো মার্কস ওঠে। চেষ্টা করো যাতে 12-এর পরীক্ষাটা ভালো দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি যে কনসেপ্টগুলো শেখাচ্ছি আমার সাথে শিখতে চেষ্টা করো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানিও যে ম্যাম আমার এই জায়গায় অসুবিধা আছে, বুঝতে পারিনি, আমি নেক্সট লেকচারে আবার সেটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করবো আমি ডে টু ডে ভিডিও দেওয়ার যতটা সম্ভব তোমাদেরই সুবিধার জন্য। ঠিক আছে, চলো আজকে যেটা হোমওয়ার্ক ছিল, লাস্ট ক্লাসে বলেছিলাম যে এই দুটো হোমওয়ার্ক করতে বলেছিলাম। এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটাতে বলেছিলাম যে কে জারিত হচ্ছে, কে মানে কার জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে, কে জারক দ্রব্য কে বিচারক দ্রব্য, এবং মোট ইলেকট্রনের আদান প্রদান এখানে কতটা হয়েছে। তাহলে দেখো, কপার জারণ সংখ্যা থেকে কপার জারণ সংখ্যায় উপনীত হয়েছে, মানে এখানে কপার কি হয়েছে, সিলভার প্লাস, এখানে সিলভার জিরোতে বিজারিত হয়েছে, এখানে জারণ সংখ্যা এখানে 1 ছিল, 0 কমিয়ে জারণ সংখ্যা রিডাকশন। তাহলে এখানে জারণ হয়েছে, প্লাসে জারণ হয়েছে, বিজারণ কার হয়েছে, সিলভারের বিজারণ হয়েছে। আচ্ছা, জারক দ্রব্য এখানে কে, জারক দ্রব্য এখানে কে, অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট যে অন্যকে জারিত করেছে, মানে সিলভার প্লাস কপার কে জারিত করেছে, তাহলে সিলভার প্লাস হচ্ছে আমার এডি প্লাস হচ্ছে আমার জারক দ্রব্য। বিজারক দ্রব্যকে যে অন্যকে বিজারিত করেছে, রিডিউসিং এজেন্ট যে বিজারিত করেছে, বিজারিত করেছে মানে কপার সিলভার প্লাসকে সিলভার জিরোতে বিজারিত করেছে, তাহলে কপার এখানে বিজারক দ্রব্য। বোঝা গেল, কপার এখানে বিজারক দ্রব্য আর সিলভার প্লাস এখানে জারক দ্রব্য। আচ্ছা, মোট ইলেকট্রনের আদান প্রদান এখানে কত হয়েছে, মোট ইলেকট্রনের আদান প্রদান বের করার জন্য দেখে নিই, কপার কতগুলো ইলেকট্রন লুজ করেছে, দুটো ইলেকট্রন কপার বর্জন করেছে বা লুজ করেছে, আর দুটো সিলভার আয়ন সেই বর্জিত দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, করে দুটো সিলভার পরমাণুতে বিজারিত হয়েছে। তাহলে এখানে মোট ইলেকট্রনের আদান প্রদান, মানে আমি যদি পুরো মোট বিক্রিয়াটা লিখতে চাই তাহলে কি লিখবো, কপার প্লাস 2Ag প্লাস প্লাস 2 ইলেকট্রন থেকে তৈরি হচ্ছে কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন প্লাস 2Ag। তার মানে এখানে 2 ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেলে এই পুরো বিক্রিয়াটাতে আমার মোট ইলেকট্রনের আদান প্রদান কত হয়েছে, মোট বিক্রিয়াটা এটাই। তাহলে ইলেকট্রনের মোট আদান প্রদান কত হয়েছে, এখানে মোট ইলেকট্রনের আদান প্রদান হয়েছে n এর ভ্যালু 2, মোট ইলেকট্রনের আদান প্রদান হয়েছে এখানে দুটো। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়া জারক দ্রব্য Ag প্লাস, বিচারক দ্রব্য কপার, মোট ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে দুটো। ঠিক আছে, নেক্সট হোমওয়ার্কের নেক্সট যে রিঅ্যাকশনটা হোমওয়ার্ক হিসেবে ছিল সেটার আনসার বলছি, এটা একটু টুকে না। দেখো, নেক্সট রিঅ্যাকশনে কি হচ্ছে, কোবাল্ট থেকে কোবাল্ট 0 অক্সিডেশন স্টেট, 0 জারণ সংখ্যা থেকে কোবাল্ট 2 প্লাসে জারিত হয়েছে, মানে জারণ সংখ্যা কি হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে কোবাল্টের জারণ হয়েছে, কোবাল্টের এখানে জারণ হয়েছে, অক্সিডেশন হয়েছে কোবাল্টের, আর সোডিয়াম প্লাস
সরি সেরিয়াম 4+, এখানে সেরিয়াম 3+এ বিজারিত হয়েছে, মানে চারণ সংখ্যা হ্রাস ঘটেছে, সেরিয়াম 4+ এখানে বিজারিত হয়েছে, সেরিয়াম 4+এ রিডাকশন হয়েছে, বিজারণ ঘটেছে। তাহলে এখানে জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্টকে বলে ফেলো, জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্টকে যার যে অন্যকে জারিত করেছে সে জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট। সেরিয়াম 4+ কোবাল্টকে কোবাল্ট 2+ এ জারিত করেছে, তাহলে সেরিয়াম 4+ কোবাল্টকে কোবাল্ট 2+ জারিত করলে জারক দ্রব্য এখানে কি সেরিয়াম 4+, সেরিয়াম 4+। আচ্ছা, বিজারক দ্রব্য বা রিডিউসিং এজেন্ট কে? রিডিউসিং এজেন্ট এখানে কে? যে অন্যকে বিজারিত করেছে। খেয়াল করে দেখো, কোবাল্ট নিজে 0 অক্সিডেশন স্টেট থেকে প্লাস জারিত হয়েছে, মানে কোবাল্ট কি করেছে সেরিয়াম 4+ কে সেরিয়াম 3+ এ জারিত করেছে, সেরিয়াম 4+ কে সেরিয়াম 3+ এ বিজারিত করেছে। তাহলে এখানে কোবাল্ট কি? কোবাল্ট বিজারক দ্রব্য, যে অন্যকে বিজারিত করে সে বিজারক দ্রব্য, যে অন্যকে জারিত করে সে জারক দ্রব্য। আচ্ছা, মোট ইলেকট্রনের আদান প্রদান, এই বিক্রিয়াটাতে মোট ইলেকট্রনের যে আদান প্রদান সেটা করতে গেলে বিক্রিয়ার নামে লিখতে হবে মোট ইলেকট্রনের কারণ যেটা আমি কি লিখবো, কোবাল্ট থেকে তৈরি হচ্ছে কোবাল্ট 2+, দুটো ইলেকট্রন অর্জন করে, আর দুটো সেরিয়াম 4+ আয়ন ওই বর্ধিত দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো সেরিয়াম 3+ আয়নে বিজারিত হয়েছে। তাহলে বিক্রিয়াটাকে মোট হিসাবে লিখলে, তাহলে মোট দুটো উপর আর নিচে এই দুটো বিক্রিয়াকে যদি যোগ করে দিই তাহলে কি হবে, কোবাল্ট প্লাস 2 সেরিয়াম 4+, মনে করে 1 নম্বর সমীকরণ, তো এটা 2 নম্বর সমীকরণ, দুটোকে যোগ করে দাও, তাহলে বাম দিকে কি হবে, কোবাল্ট প্লাস 2 সেরিয়াম 4+ প্লাস 2 ইলেকট্রন, আর ডান দিকে কি হবে, কোবাল্ট 2+ প্লাস 2 ইলেকট্রন প্লাস 2 সেরিয়াম 3+। তাহলে বোথ সাইডে 2 ইলেকট্রন যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মোট বিক্রিয়াটা উপরে, তাহলে এখানে মোট ইলেকট্রনের আদান প্রদান কত, এখানেও 2। দুটো এক্সাম্পল বা দুটো হোমওয়ার্ক নিশ্চয়ই বোঝা গেছে। আগেরটা ওখানেও ইলেকট্রনের আদান প্রদান দুটো হয়েছে, এখানেও ইলেকট্রনের আদান প্রদান দুটো হয়েছে। এখানে চারক দ্রব্যকে সেরিয়াম 4+, বিজারক দ্রব্যকে কোবাল্ট, মোট ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে 2। চলো আজকে নেক্সট টপিকে যাওয়া যাক। আচ্ছা, এখানে কি হচ্ছে, এক্স সালফেটের জলীয় দ্রবণে এক্স ধাতুর দণ্ডকে ডোবানো হয়েছে, আর ওয়াই সালফেটের জলীয় দ্রবণে ওয়াই ধাতুর দণ্ডকে ডোবানো হয়েছে। এরপর কি হয়েছে, এক্স এন প্লাস যে ক্যাটায়ন সে এন সংখ্যক ইলেকট্রন বর্জন করেছে এই তড়িৎদ্বারে, এবং এই এন সংখ্যক ইলেকট্রন বর্জিত ইলেকট্রন তড়িৎদ্বারের মাধ্যমে, এবং এই তড়িৎদ্বার মানে এই তড়িৎদ্বার দুটোকে আমি একটা ইলেকট্রিক তার ইলেকট্রিক ওয়্যার দিয়ে কানেক্ট করেছি, করার পরে এন সংখ্যক ইলেকট্রন কি করেছে, অ্যানোড থেকে ক্যাথোডে প্রবেশ করেছে। ক্যাথোড মানে হচ্ছে ওয়াই ধাতুর যে ইলেকট্রোড, ওয়াই ধাতুর যে দণ্ড ইলেকট্রোড যাকে বলছি, সেই ওয়াই ধাতুতে এন সংখ্যক ইলেকট্রন প্রবেশ করেছে, এবং দ্রবণে যে এক্স মানে ওয়াই যে সালফেট ছিল আর কি, YS4 এ কি করেছে, ওই বর্জিত ইলেকট্রন এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে, দ্রবণ থেকে গ্রহণ করেছে, করে এই ধাতুর উপরে বিজারিত হয়ে ধাতুর বাতের উপরে জমা হয়েছে। তার মানে অ্যানোডে কি হয়েছে, জারণ অর্ধ বিক্রিয়া হয়েছে, ক্যাথোডে কি হয়েছে, বিজারণ অর্ধ বিক্রিয়া হয়েছে। জারণ অর্ধ বিক্রিয়াতে কি হয়েছে, এন সংখ্যক এক্স ধাতু Xn+ আয়ন তৈরি করেছে এবং এন সংখ্যক ইলেকট্রন বর্জন করেছে, যা তড়িৎদ্বারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ক্যাথোডে গেছে, এবং ক্যাথোডে প্লাস ছিল সেই এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে আমার ওয়াই ধাতু হিসেবে ওই ক্যাথোডের উপরে জমা হয়েছে। এখানে এক্সই করো, ঠিক আছে। আচ্ছা, ক্যাথোডের উপরে গিয়ে জমা হয়েছে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কোথায় হয়েছে, অ্যানোডে হয়েছে, এবং বিজারণ অর্ধ বিক্রিয়া কোথায় হয়েছে, ক্যাথোডে হয়েছে। এই কারণের জন্য যেহেতু অ্যানোডে ইলেকট্রন উপস্থিত হচ্ছে, সেই ইলেকট্রন তারের মধ্যে দিয়ে ক্যাথোডে প্রবেশ করেছে, তাই অ্যানোড হচ্ছে নেগেটিভলি চার্জ আর ক্যাথোড হচ্ছে পজিটিভলি চার্জ। তাহলে এন সংখ্যক ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে, থেকে ক্যাথোডে ইলেকট্রনের প্রবাহ হয়, তাহলে তার উল্টো দিকে কিসের প্রবাহ হয়, তড়িতের প্রবাহ হয়। তাহলে এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে যখন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবেশ করছে, তাহলে তার উল্টো দিকে কারেন্টের ফ্লো হচ্ছে, কারেন্ট পাস করছে, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে, এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে ইলেকট্রনের ফ্লো হচ্ছে
দুটো অর্ধকোষের মধ্যে, তার উল্টো দিকে কি হচ্ছে, কারেন্টের ফ্লো হচ্ছে। আচ্ছা, এখানে লবণ সেতুর কাজ কি? লবণ সেতুর কাজ হচ্ছে এইখানটাতে যে Xn প্লাস দ্রবণে বেড়ে যাচ্ছে, মানে যেহেতু এখানে এই Xn প্লাস এর গাঢ়ত্ব সালফেট আয়নের গাঢ়ত্বের চেয়ে বেড়ে যাচ্ছে, এবং এই দ্রবণে উল্টো দিকে যে ডান দিকে যে দ্রবণ, সেখানে Yn প্লাস এর গাঢ়ত্ব সালফেটের গাঢ়ত্বের তুলনায় কমে যাচ্ছে। এই কমা বাড়া, এই হ্রাস বৃদ্ধির এই ঘটনাটাকে, এই অসাম্যতাকে, ক্যাটায়ন এবং অ্যানায়নের এই যে অসাম্যতা তৈরি হয়েছে দুটো অর্ধকোষের মধ্যে, সেটা যাতে না হয় সেই কারণের জন্য লবণ সেতু কানেক্ট করা হয়েছে, যাতে এই তড়িৎ কোষে এবং এই তড়িৎ কোষে, দুটো তড়িৎ কোষের তড়িৎ প্রসাম্যতা বা ইলেকট্রন নিউট্রালিটি বজায় থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার একটি গ্যালভানীয় কোষের উদাহরণ, যেখানে অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হবে, ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া হবে। অ্যানোডে ইলেকট্রন, অ্যানোডের থেকে ইলেকট্রন ক্যাথোডে প্রবেশ করবে, তাহলে অ্যানোড ইলেকট্রনের ঘনত্ব বেশি, তাই অ্যানোড নেগেটিভ ডিসচার্জ, আর ক্যাথোডে যেহেতু ইলেকট্রন প্রবেশ করছে এবং ওয়াই ধাতু সেই ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে এন সংখ্যক ইলেকট্রন, তাহলে ওয়াই ধাতু যেহেতু এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ক্যাথোড কি হচ্ছে, পজিটিভ ডিসচার্জ। এই কথাটা যেন মনে থাকে। তাহলে এটা হচ্ছে পরোক্ষ জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে ডাইরেক্টলি কেউ জারিত বিজারিত হচ্ছে না। তো আমি দুটো অর্ধকোষকে যখন মানে ইলেকট্রিক ওয়্যার দিয়ে, তার দিয়ে যখন কানেক্ট করেছি, তখন অ্যানোডে ক্যাথোডে বিজারণ ঘটছে, এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হয়েছে, এই রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ উৎপাদন হয়েছে। তাই এই কারণে আমি এটা বলছি তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? এটা একটা গ্যালভানীয় কোষ। আচ্ছা, ড্যানিয়েল কোষেও সেই একই ধরনের ঘটনা ঘটে। ড্যানিয়েল কোষে কি হয়, এক্স সালফেটের জায়গায় জিঙ্ক সালফেট নেওয়া হয়, এবং জিঙ্ক ধাতুর যে দণ্ড তাকে ডোবানো হয়, আর ডান দিকে আমার কপার সালফেটের দ্রবণ নেওয়া হয়, যেখানে কপার ধাতুর দণ্ডকে ডোবানো হয়, এবং তাদের মধ্যে কি হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎ উৎপাদন হয়। এখানে যেমন হয়েছে ওখানেও তেমন হয়। দুটো অর্ধকোষকে লবণ সেতু দিয়ে কানেক্ট করা হয়, যাতে দুটো অর্ধকোষের তড়িৎ প্রসাম্যতা বজায় থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট টপিকে যাই। দেখো, আচ্ছা, তাহলে ড্যানিয়েল কোষে কি হয়, একই ঘটনা ঘটে। ড্যানিয়েল কোষে অ্যানোডে, ড্যানিয়েল কোষে অ্যানোডে কি হয়, জিঙ্ক ধাতু দণ্ডকে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে ডোবানো হয়, এবং জিঙ্ক সালফেটের জিঙ্ক যে ধাতুটা, সেই ধাতু জিঙ্ক 2 প্লাস অ্যানোডে দ্রবণে আসে, দুটো করে ইলেকট্রন বর্জন করে। তার অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে, দুটো ইলেকট্রন। আচ্ছা, আর দ্রবণে, এবং ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হয় কপার ধাতুর দণ্ডকে কপার সালফেটের মধ্যে দ্রবানো হয়, এবং কপার সালফেটের যে কপার 2 প্লাস, সেই কপার 2 প্লাস ওই দুটো জিঙ্ক কর্তৃক বর্জিত যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন কপার 2 প্লাস গ্রহণ করে দ্রবণ থেকে, এবং ধাতব কপারে বিজারিত হয়। এই ধাতব কপার ক্যাথোডের উপরে গিয়ে বারবার জমা হয়। একটা সময় আসে এমন যে অ্যানোডে যে তড়িৎদ্বার সেটা ক্ষয়প্রাপ্ত হয়, এবং ক্যাথোডে যে তড়িৎদ্বার তার ভর বৃদ্ধি পায়, মানে সেটা মোটা হয় আরো। অ্যানোডে থাকা তড়িৎদ্বার, মানে এই যে জিঙ্ক দণ্ড, একটা সময় ক্ষয়ে যাবে, নিঃশেষিত হবে, এবং ক্যাথোড দণ্ডটা মানে কপার দণ্ডটা আরো বেশি মোটা হবে। এটাই হচ্ছে ড্যানিয়েল কোষে অ্যানোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া। সবসময় মনে রাখবে, অ্যানোড সবসময় নেগেটিভ হয় আর ক্যাথোড সবসময় পজিটিভ হয়। অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া ঘটে, অক্সিডেশন রিঅ্যাকশন হয়, আর ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া ঘটে। ওই জন্য অ্যানোডকে, ড্যানিয়েল কোষ বা গ্যালভানীয় কোষে অ্যানোডকে বলা হয় অক্সিডেশন হাফ সেল, অক্সিডেশন হাফ সেল, জারণ অর্ধকোষ, আর ক্যাথোডকে বলা হয় রিডাকশন হাফ সেল, রিডাকশন হাফ সেল বা বিজারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ। ঠিক আছে, তাহলে জারণ অর্ধকোষ কি বুঝলাম আজকে, বিজারণ অর্ধকোষ কি হয় বুঝলাম, ড্যানিয়েল কোষে কিভাবে কার্যকলাপ সম্পন্ন হয়, এবং গ্যালভানীয় কোষে কিভাবে কার্যকলাপ সম্পন্ন হয়। নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব যে গ্যালভানীয় কোষ বা ড্যানিয়েল কোষের সংকেত, মানে কোষের সংকেত আমি অ্যানোড এবং ক্যাথোড দিয়ে কি করে লিখতে হয় বা কি করে লিখবো। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুনি। আজকের ক্লাসে আশা করি বোঝা গেছে। নেক্সট দিনের ক্লাসে আমরা ডিসকাস করব যে কি করে
অ্যানোড এবং কি করে কোষ বিক্রিয়া দেওয়া থাকলে গ্যালভানীয় কোষের সংকেত কি করে লেখা হয়, বা কোষের সংকেত থেকে কিভাবে মোট কোষ বিক্রিয়া মানে ফুল সেল রিয়াকশন কি করে আমরা লিখবো। আজকের ক্লাসে এইটুকুনি, গ্যালভানীয় কোষ বা ড্যানিয়েল কোষ কি করে কাজ করে। মনে হয় আজকের ক্লাসটা বোঝা গেছে। যদি না বোঝা গিয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে আমরা ইন ডিটেল আরেকবার এটা ডিসকাস করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। থ্যাংক ইউ।